রিয়া বলল, এর আগে তো এমন গোটা করে অনুমতি নিতে না, তবে আজ কেন? তার পুরো কথা শেষ করতে না দিয়ে বললাম, আগে আপন ছিলেন, আর এখন আপনি আমার কেউ না, তাই আগের কথা টেনে কথা না বলাই ভালো। যাই হোক, বলেই ফেলি, আমি আসলে জানতে চাচ্ছি আমার সাথে প্রতারণাটা করার কারণটা কি? কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এরকম ভয়ঙ্কর একটা শাস্তি দেওয়া হলো? রিয়া বলল, সব কিছুই তোমার ভাইয়ার কথাই করেছি। কথাটা শুনে আমি চমকে উঠলাম। তার মানে এটাতেও ভাইয়ার হাত রয়েছে? বললাম, মানে? রিয়া বলল, মানে তোমার ভাইয়ার সাথে আমার রিলেশন 3 বছরের। একদিন হঠাৎ করে তোমার ভাইয়া আমাকে বলে তোমার জন্য নাকি মা তাকে ভালোবাসেনি, সব ভালোবাসা নাকি তুমি একাই পেয়েছো, এমনকি সব সম্পত্তি তোমার নামে করে দিবে। তাই সে তোমার সাথে আমাকে ভালোবাসার নাটক করতে বলে। তাই আমিও তার কথায় রাজি হয়ে যাই। রিয়ার কথা শুনে বেশ পাগলের মতো হাসতে ইচ্ছে করছে। হেসেও ফেললাম। আমার হাসি দেখে রিয়া বলল, হাসছো কেন? আমি বললাম, কাল দিন পর্যন্ত খুব অহংকার করে বলতে পারতাম আমার একটা আপন মানুষ ছিল, কিন্তু আজ যে সম্পূর্ণ একা হব এটা কখনোই ভাবিনি। এখন থেকে আমি শুধুই আমার। রিয়া বলল, তোমার কথাটার মানে বুঝতে পারলাম না। আমি বললাম, হ্যাঁ, তোমার শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মা নয়, দত্তক নিয়েছিল আমায়। ছোটবেলায় ভালোবাসতো ঠিকই, কিন্তু এখন আমি তাদের কাছে ডাস্টবিনের আবর্জনা। আর বাকি রইল সম্পত্তি। আরে যেখানে আপন মানুষগুলো দূরে ঠেলে দেয়, সেখানে তার থেকে বড় কষ্টের আর কিই বা হতে পারে? সম্পত্তি দিয়ে কি হবে যদি মনেই সুখ না থাকে? জানো রিয়া, এই পরিবার থেকে যখন অবহেলা পাচ্ছিলাম, তখনই হুট করে তুমি আমার জীবনে প্রবেশ করলে, আর আস্তে আস্তে তুমি নিজে ভালোবাসার হাত বাড়িয়ে দিলে। তখন আমি আবার নতুন একটা পৃথিবী সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। সবাই যখন আমাকে তাদের কাছ থেকে তাড়িয়ে দিল, তখন শেষে এসে তোমার কাছে দাঁড়ালাম। তুমি দরজাটা খুললে ঠিকই, হাতটাও বাড়িয়ে দিলে, কিন্তু শেষ মুহূর্তে এসে মুখের উপর দরজাটা বন্ধ করে দিলে। এখন আমার পৃথিবীতে কেউই রইল না। না পেলাম নিজের মা বাবার ভালোবাসা, না পেলাম টাকা দিয়ে কিনে নেওয়া মা বাবার ভালোবাসা, আর না পেলাম প্রিয় মানুষটার ভালোবাসা। আমার জীবনটা কতটা রঙিন, তাই না রিয়া? চারদিকে শুধু সুখ আর সুখ। আমার সাথেই কেন এমন হলো বলতে পারো? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, নিচে যারা আছে তারা তোমার আপন মা বাবা না? আমি বললাম, কেন? সব কিছু যখন বলেছে তখন এটাও নিশ্চয় বলেছে। রিয়া বলল, তুমি এতিম এটা কখনো বলেনি। রিয়ার দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে অনর্গল পানি পড়েই চলছে। বললাম, রিয়া, করুণা হচ্ছে আমার প্রতি? রিয়া আমার পা জাপটে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমাকে ভুল বুঝিয়ে এসব করানো হয়েছে। আমি জানতাম না যে তুমি এতিম। এই, আপনার বুদ্ধি লুপিয়েছে নাকি? দেবরের পায়ে ধরে আছেন কেন? আর আমি এতিম জানলে নাটক করতে না, কিন্তু বাবা মা আছে জেনে নাটক করছো কেন? কষ্টটাকে শুধু বাবা মাই মোচন করে দিত। এটা কেমন চিন্তা তোমার? তোমার দেওয়া কষ্ট কেন আমার বাবা মা মোচন করবে? পা থেকে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে, পরে তোমারই সম্মানে আঘাত আসবে। রিয়া বলল, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি বললাম, কি আজীব ব্যাপার তাই না? কষ্ট দিচ্ছ নিজের ইচ্ছায়, আবার ক্ষমা করতেও বাধ্য করছো। নিয়তির কি খেলা? তোমাকে জায়গা দিয়েছিলাম বুকের অতল গহীনে, আর আজ রয়েছো তুমি আমার পায়ে। একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়। প্লিজ পাটা ছেড়ে ওঠো। রিয়া পা থেকে উঠে দাঁড়ায়। চলে আসতে যাব, ঠিক তখনই রিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। দীর্ঘ 2.5 বছরের সম্পর্কে তার উপর যতবারই রাগ করেছি, ততবারই সে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আমার রাগ ভাঙিয়েছে। সেসব তো সবই মিথ্যা ছিল। আজও কি সে মিথ্যা কান্নার মায়া জড়াতে চায় আমায়? প্লিজ আমাকে মাফ করে দাও গুড্ডু, বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। রিয়া আমাকে ভালোবেসে গুড্ডু নামে ডাকতো। ওর চোখের পানি কেন জানি আমি সহ্য করতে পারি না। মনের ভিতর অজানা এক চিনচিন ব্যথা অনুভব করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম। সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে বেসেছি। আমিও যদি তাকে কষ্ট দেই তাহলে আমাদের মধ্যে পার্থক্য রইল কি? আমি তো সত্যিই ভালোবেসেছি, তাই আমার উচিত তাকে ক্ষমা করে দেয়া। রিয়ার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা, ক্ষমা করে দিলাম তোমায়। দোয়া রইল তোমার জীবনের প্রতিটা কোণা সুখ দিয়ে ভরে উঠুক। আমি জানি এখানে থাকলে আমাদের সম্পর্কটা একদিন পরকীয়ায় পরিণত হবে, তাই আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে। 2 দিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম ঢাকা শহরে। আসার সময় সবাই খুশি হলেও রিয়ার চোখে জল ছিল। তাকে ইশারায় বলেছিলাম কখনো কাঁদবে না, সবসময় মুখে হাসির রেখা ফুটিয়ে রাখবে। তোমাকে হাসিতেই মানায়। তুমি হচ্ছ একটা গোলাপ গাছ, আর সেই গাছে ফুল ফোটা আবশ্যক। তারপর আজ 3 বছর পর নিজ শহরে পা রাখছি। পরনে পুলিশের ইউনিফর্ম, পদবিটা পেয়েছি ওসি সাহেবের।
নিজের শহরে পা রাখতেই পুরনো দিনের কথাগুলো লাফিয়ে মাথায় উঠল। রিয়াকে দেখার অদম্য ইচ্ছা জাগলো মনে, কিন্তু যেটা হারিয়ে যাবার সেটা তো হারিয়েই গেছে। তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে থানায় চলে গেলাম। সবাই খুব সুন্দর করে সম্মান জানালো। আমাকে আমার আসন দেখিয়ে দেয়া হলো। আমি আরামসে সেখানে বসলাম। কিছুক্ষণ পর একটা মেয়ের কণ্ঠ শুনে মাথা তুলে তাকালাম। মেয়েটা আমাকে দেখে অবাক হয়েছে মনে হলো। নেম প্লেটে লেখা উপমা। নামটা দেখে আমিও অবাক হলাম। এটা সেই উপমা, যে উপমাকে আমি অনেকদিন যাবৎ খুঁজছি। পরক্ষণে ভাবলাম, আরে দূর, এটা তো কখনোই হতে পারে না। কারণ যে উপমা আমাকে বাঁচিয়েছে সে একটু মোটা ছিল, কিন্তু এই উপমা তো একেবারে চিকন। মেয়েটার কথায় ঘুর কাটলো। স্যার, আমি উপমা, এই থানার এসআই। আপনার সাথে আমার ডিউটি দেওয়া হয়েছে। যাক, শুনে ভালোই লাগলো। একটা সুন্দরী মেয়ের সাথে ডিউটি করতে পারবো। এভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে কতবার যে উপমাকে খুঁজেছি। হ্যাঁ, মনে পড়েছে, সেদিন বলেছিল সে প্রতিদিন রাতে ওই চাওয়ালা চাচার কাছে চা খেতে যায়। একবার সেখানে গিয়ে খোঁজ করলে মন্দ হয় না। গেলাম রাত 2টার সময়, কিন্তু হতাশ হওয়া ছাড়া উপায় ছিল না। দোকান খোলা ছিল ঠিকই, কিন্তু উপমা নেই। আশেপাশে তাকিয়েও লাভের লাভ কিছুই হলো না। চাচার কাছে 1 কাপ চা চাইলাম। চাচা সাধারণভাবে তাকিয়ে আমাকে চা দিল। হয়তো চিনতে পারেনি। একদিনের দেখায় কি আর এতদিন মনে থাকে? তারও তো বয়স হয়েছে। চা খেতে খেতে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, ওই মেয়েটা কি এখন আর আসে না? চাচা হয়তো আমার কথাটা বুঝতে পারেনি, তাই বলল, কার কথা কইছো বাজান? আমি বললাম, আরে যে মেয়েটা প্রতিদিন রাত 2টোর সময় এখানে এসে চা খেত, সাথে কালো বাইক নিয়ে আসে। কথাটা শুনে চাচার মনটা একটু খারাপ হলো মনে হচ্ছে। কি হলো চাচা, মন খারাপ করলেন কেন? চাচা বলল, বাজান, মাইয়াটা আহে না অনেক দিন, খুব দেখবার মন চায়। বাপের মতো ভালোবাসতো আমায়, বলে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চাচার কাঁধে হাত রেখে বললাম, মন খারাপ করবেন না চাচা, সে একদিন আসবেই। মেয়ে কি কখনো তার বাবাকে ছেড়ে যেতে পারে নাকি? চিন্তা করবেন না, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাকে খুঁজে পাই। তারপর চাচার বিল দিয়ে চলে আসি। সকালে ঘুম থেকে উঠে পার্কে গিয়ে একটু শরীরচর্চা করলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে এসে আমি অবাক, উপমা গেটের ভিতরে। আরে মিস উপমা, আপনি এখানে কি করছেন? উপমা বলল, স্যার, কালকেই শিফট হয়েছে এখানে। তারপর কেটে গেল আরও কয়েকটা দিন। একদিন রাতে উপমা এবং আমি একসাথে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ মনে হলো সেই ব্রিজের কথা। ইচ্ছে হলো সেখানে যেতে, তাই 7-5 না ভেবে সেখানে গেলাম। উপমা জিজ্ঞেস করলো, এ কি স্যার, এখানে নিয়ে এলেন যে? আমি বললাম, একজনকে খুঁজতে। উপমা বলল, খুঁজে পেলেন? উপমার কথাগুলো বড় অদ্ভুত, কেন যেন মনে হয় মেয়েটা যেন না জানার বান ধরছে। বললাম, সে যে শুধু ছোটে বেড়ায়, ধরা দিতেই চায় না। উপমা বলল, আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব? হ্যাঁ, করুন। উপমা বলল, আপনি কি বিবাহিত? আমি একটা মুচকি হাসি দিয়ে জবাব দিলাম, বিয়ের কথা কখনো চিন্তা হয়নি। আমার কথা শুনে মেয়েটি মনে হয় খুশি হলো। সে আবারও প্রশ্ন করলো, কাউকে ভালোবাসেন? তার কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ল পুরনো দিনের সেই স্মৃতিগুলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে তার সুখের ঠিকানায়, যেখানে সে ভালো থাকবে। তারপর আবার জিজ্ঞেস করলো, এখন কাউকে ভালোবাসেন না? আমি বললাম, সেদিকে আর পা বাড়ানো হয়নি, তবে একজনকে খুব করে অনুভব করি। অদ্ভুত বিষয় হলো, সেই মেয়েটির নামও উপমা। উপমা বলল, আপনার এক্সকে খুব ভালোবাসতেন? আচ্ছা, বাদ দিন না এসব, সে সুখে আছে তো থাক না। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি তো কি হয়েছে, সে সুখী হলেই হলো। তাকে তো আমি আমার সাথে সুখী দেখতে চেয়েছিলাম, আর সে সুখেই আছে, শুধু মানুষটা আলাদা। এতে ক্ষতির কি? আমার কথা শুনে মেয়েটা একটা লম্বা শ্বাস ছাড়লো। আমি জিজ্ঞেস করলাম, আপনার আবার কি হলো? উপমা হেসে দেয় আর বলে, ভাবছি স্যার। আমি বললাম, কি ভাবছেন? উপমা বলল, আপনি মানুষটা বড্ড অদ্ভুত। সাধারণত মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে হারালে বা ছেড়ে চলে গেলে অভিশাপ দেয়, আর আপনি পুরাই উল্টো। আচ্ছা, বাদ দিন। উপমা বলল, আরেকটা কথা বলি। আমি বললাম, এটা থানা নয় যে বারবার অনুমতি নিতে হবে। উপমা বলল, সেটা বললেই তো হয়, এত শক্তভাবে কথা বলার কি আছে? আরে, উপমা আমার সাথে রেগে কথা বলছে, সাহস তো কম না? বললাম, আপনার তো সাহস কম না, আমার সাথে রেগে কথা বলেন? এত বড় সাহস কে দিল আপনাকে? উপমা তার মুখটা একদম আমার কাছে এনে বলল, এটা থানা নয় যে আপনাকে ভয় পেয়ে কথা বলবো। বাপরে, মেয়ে তো একেবারে আগুন।
এসাই হয়ে উসিকে ফাপড় দেয়। আমার দাম আর কই থাকলো। যাই হোক, বলে ফেলি, আপনি যাকে অনুভব করেন তাকে যদি খুঁজে পান তাহলে কি করবেন? আমি বললাম, একেবারে বিয়ে, যদি সে রাজি হয়। উপমা মনে হয় কথাটা শুনে অনেক খুশি হলো। এটা ভালো বলেছেন, প্রিয় মানুষকে হারিয়ে যেতে দিতে নেই। একবার হারিয়ে গেলে সারা জীবন আফসোস নিয়ে কাটাতে হয়। আমি বললাম, নিয়তি বড়ই অদ্ভুত। কেউ কি আর ইচ্ছে করে তার প্রিয় মানুষকে হারায়? তারা নিজের রং বদলিয়ে নতুন রঙের ছোঁয়ায় ডুব দেয়, হারিয়ে যায় সেই রঙের অতল গভীরে। জীবনটাই কেটে গেল কষ্টের সাগরে বেশি, সব সয়ে গেছে। উপমা বলল, কষ্ট পাবেন না, জীবনে এমন একটা মুহূর্ত আসবে তখন শুধু সুখ আর সুখ। দেখবেন একদিন সুখের রাজ্যে বাসবেন, কারণ দুঃখের পরেই সুখ আসে। দুঃখ তো একটা পরীক্ষা মাত্র। ওর কথাগুলো শুনে বললাম, আপনার কথাগুলো খুব পরিচিত মনে হচ্ছে। উপমা বলল, হতেও পারে। আচ্ছা, সেই মেয়েটা যদি দেখতে কুৎসিত হয় তবু কি তাকে বিয়ে করবেন? আমি একটা হাসি দিয়ে বললাম, চেহারা দিয়ে আর কি করব, যদি মনটাই হয় বিষাক্ত। সে কুৎসিত হোক বা সুন্দর, এতে আমার কিছুই যায় আসে না। তার মনটা অনেক সুন্দর। একটা মানুষ কতটা ভালো হলে একজনের প্রাণ বাঁচিয়ে তাকে বাঁচতে শেখায়। সে আর যাই হোক, আর 5টা মেয়ের মতো বেইমানি করবে না। যদি সে কুৎসিত হয় তাহলে আমার জন্যই ভালো হবে। উপমা অবাক হলো শেষের কথাটি শুনে, বলল, কুৎসিত হলে ভালো হবে কেন? আমি বললাম, কেননা আজকের দিনে পরকীয়া অনেকটাই বেড়ে গেছে, আর এগুলো সুন্দর মেয়েরাই বেশি করে। আর বিশেষ করে বউকে নিয়ে বাইরে গেলে রাস্তার কুকুররা বাজেভাবে তাকিয়ে থাকে। কুৎসিত হলে কেউ সেভাবে তাকাবে না। উপমা বলল, আপনার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা, আপনি যদি তাকেও না পান তাহলে কি আবারও আত্মহত্যা করবেন? উপমার কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি যে আত্মহত্যা করতে চেয়েছিলাম সে জানলো কিভাবে? আমি তো তাকে কিছুই বলিনি। তাই বললাম, আপনি এসব কিভাবে জানলেন? উপমা বলল, বলছি সব, একটু অপেক্ষা করুন, আমি আসছি। আর যতক্ষণ না আসছি ততক্ষণ এখান থেকে এক পাও সরবেন না, না হলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। এই বলে গাড়ি নিয়ে চলে গেল। বুঝলাম না হঠাৎ তার কি হলো। মেয়েটা আজ বড় অদ্ভুত আচরণ করছে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বাইকের শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি সেই পুরনো দিনের মেয়েটি, কালো হুডি পরা, কালো মাস্ক, হুডির টুপি মাথায় দেওয়া, কালো বাইক। সে এসে আমার সামনে দাঁড়ালো। আমি শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো?